আর এস টিউটোরিয়াল 2.0 থেকে আজকে সমাসের দ্বিতীয় পার্টে স্বাগত জানাচ্ছি মুজাহিদ রাফি। আজকে আমরা সমাসের কিছু বিস্তারিত ক্লাস করব। গত ক্লাসে আমরা সমাস চেনার উপায় এবং সমাসের যেই এমসিকিউগুলো আসে এসএসসি লেভেলে এগুলো আমরা চিহ্নিত করছি। আজকে আমরা সমাসের দ্বন্দ্ব সমাস পড়ব এবং সমাসের গত ক্লাসটা একবার দেখব। গত ক্লাসে আমরা সমাসকে চিহ্নিত করছি। সমাস মানে হচ্ছে বাক্য সংক্ষেপণ করা। সমাস মানে বাক্য সংক্ষেপণ করা। আর সমাস গঠিত হয় কতগুলো শব্দের সমষ্টিতে। যখন একটা বাক্য গঠিত হয় তখন সেটা হচ্ছে সমাস বাক্য, সমস্ত পদ, যেটাকে আমরা সমস্ত পদ বলে থাকি। মা ও বাবা, এখানে দুইটা শব্দ আলাদা করছি, ও মা ও বাবা, এটাকে আমরা সমাস বাক্য বা ব্যাস বাক্য বলে থাকি। সমাস বাক্য বা ব্যাস বাক্য বলে থাকি। আবার এটা যদি সমাস গঠন করি তাহলে এটা হচ্ছে যে বাক্যটা হচ্ছে মা বাবা একসাথে আছে, মা বাবা, তাহলে এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ। আর সমস্ত পদের দুইটা আলাদা আলাদা শব্দ হচ্ছে মা এবং বাবা একসাথে বলা হয় এটাকে সমস্য পদ। সমস্য পদ এবং মা পূর্বে বসছে তাই এটাকে পূর্বপদ বলা হয় এবং বাবা পরে বসছে এটাকে পরপদ বলা হয়। আবার আমরা দেখছি সমাস হচ্ছে 6 প্রকার: দন্ত সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব এবং দ্বিগু সমাস। আবার এগুলো চিহ্নিত করার উপায় আমরা দেখছিলাম। দন্ত সমাস হচ্ছে উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে, পূর্বপদ এবং পরপদ উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে। কর্মধারয় সমাসে পরপদকে প্রাধান্য দেওয়া হবে, মানে আমরা পরপদকে প্রাধান্য দেব, পরের শব্দটাকে প্রাধান্য দেব। তৎপুরুষ সমাসে পরপদকে প্রাধান্য দেবে কিন্তু এটার মধ্যে বিভক্তিযুক্ত থাকবে। বহুব্রীহি সমাসে তৃতীয় পদকে প্রাধান্য দেবে। তৃতীয় পদ বলতে আমরা কি বুঝছি? যেই শব্দটা উজ্জ থাকবে, কোনো একটা সমাস গঠন করার পরে এই সমাসটা অন্য একটা শব্দকে বোঝাবে, তখন ওই শব্দটাকে তৃতীয় পদ বলছি আমরা, যারা বহুব্রীহি সমাসে আমরা দেখতে পাবো। অব্যয় সময় হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দেওয়া হবে। দ্বিগু সমাসে হচ্ছে পরপদকে প্রাধান্য দেওয়া হবে কিন্তু শব্দটা হচ্ছে সংখ্যাবাচক থাকবে, পরপদে সংখ্যাবাচক শব্দ থাকবে। মানে আমরা এগুলো দেখব। আজকে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দ্বন্দ্ব সমাস আসলে কি? দ্বন্দ্ব সমাসে যে সমাসে উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে এবং উভয় পদ, পূর্বপদ এবং পরপদ বিশেষ্য থাকবে, তাকেই দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব সমাস মূলত দুই প্রকার, একটা হচ্ছে ঝগড়া বা বিবাদ, একটা হচ্ছে মিলন বা মিলনাত্মক দ্বন্দ্ব সমাস এবং ঝগড়া বা বিবাদবাচক দ্বন্দ্ব সমাস। বিবাদবাচক দ্বন্দ্ব সমাসগুলো কি? বিবাদবাচক দ্বন্দ্ব সমাসগুলো কি? যেমন দা কুমড়া, একটা আরেকটার বিপরীত বুঝাইছে, মানে দা কুমড়া একসাথে হলে এটা ঝগড়া হবে, মানে এটা কাটাকাটি হবে। এই জন্য এটাকে ঝগড়াবাবদ বা বিবাদ দ্বন্দ্ব সমাস হিসেবে আমরা কাউন্ট করছি। আবার মিলন মিল, যেমন মা বাবা এখানে কিন্তু মা বাবা এখানে কোনো বিপরীত অর্থ প্রকাশ করছে না, তাই এটা হচ্ছে মিলন বা মিলনাত্মক বা মিল দন্ত সমাস। এখন আমরা দন্ত সমাস চেনার যে প্রক্রিয়াটা, দন্ত সমাস আমরা কিভাবে চিনি? আমরা আগেই বলছি, আবার বলি, উভয় সমাসে বিশেষ্য পদ থাকবে। কিভাবে বিশেষ্য পদ থাকবে? যেমন আমরা যে উদাহরণটা লিখছি, মা বাবা, উভয় পদকে প্রাধান্য দেবে। মা একটা বিশেষ্য, বাবা একটা বিশেষ্য, নামবাচক বিশেষ্য, দুটোটাই বিশেষ্য, তাই এটা মা বাবা দুটোটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, তাই এটা আমরা বলতেই পারি এটা দ্বন্দ্ব সমাস। আবার উভয় পদকে প্রাধান্য দেওয়া হবে। উভয় পদ সম্পর্কে আমরা আগে আলোচনা করছি। পূর্বপদ এবং পরপদ উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়েছে মা বাবা গঠন করার পরে। মা ও বাবা, এখানে কোনো নির্দিষ্ট করে কোনো অর্থকে, মানে কোনো শব্দকে বলা হয় নাই, দুটো শব্দকে বলা হয়েছে, তাই এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার হচ্ছে উভয় পদে ব্যাস বাক্যে অব্যয় বসবে। এবং অব্যয়গুলো কি? অব্যয় আমরা জানি এবং আর, এগুলো হচ্ছে অব্যয়। এই অব্যয়গুলো বসবে। এখানে আমরা আরো দিতে পারি অব্যয়ের নাম, আছে এবং আর ইত্যাদি অব্যয় এখানে বসবে। এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। এটাও আমাদের দ্বন্দ্ব সমাস। এখন হচ্ছে দ্বন্দ্ব সমাসে কিছু উদাহরণ আমরা দেখি। তো আমি বোর্ডটা ক্লিন করি। আমাদের এসএসসি লেভেলের দ্বন্দ্ব সমাসগুলো আমরা রিটেনে পাই, আর এসএসসির মধ্যে এমসিকিউ পাই। আমরা এইগুলো দেখলে আমরা
শুধু গত ক্লাসটা দেখলে আমরা এমসিগুলো আনসার করতে পারবো, কিন্তু আমরা রিটেনের ক্ষেত্রে একটা অসুবিধা হয়। রিটেনের প্রক্রিয়াটা আমাদের তিনটায় উল্লেখ করতে হয়। আমাদের সমস্ত পদ উল্লেখ করতে হয়, ব্যাস বাক্য উল্লেখ করতে হয় এবং সমাসের নাম উল্লেখ করতে হয়। কিভাবে আমরা দেখতে পারি, দেওয়া থাকবে প্রথমে একটা শব্দ দেওয়া থাকবে, এটা হচ্ছে সমস্ত পদ দেওয়া থাকবে, প্রশ্নে সমস্ত পদ দেওয়া থাকবে, সমস্ত পদ দেওয়া থাকবে। ধরো একটা সমস্ত পদ দেওয়া আছে, মা বাবা, সমস্ত পদে মা বাবা দেওয়া আছে। তখন আমাদের এটা কি ব্যাস বাক্য গঠন করতে হবে। প্রথমে ব্যাস বাক্য গঠন করতে হবে, ব্যাস বাক্য গঠন করতে হবে। তারপর এটা সমাসের নাম দিতে হবে, সমাসের নাম ব্যাস বাক্য গঠন, সমস্ত পদ থেকে ব্যাস বাক্যের নাম এবং পরে সমাসের নাম দিতে হবে। কিভাবে আমরা দেখি, মা বাবা একটা হচ্ছে মা বাবা দিয়ে গঠন করি, আমরা আগেই গঠন করছি মা ও বাবা, মানে প্রথমে দুই শব্দকে প্রাধান্য দেবে, পূর্বপদ এবং পরপদ উভয় পদকে প্রাধান্য দেবে এবং দুটোটাই হচ্ছে বিশেষ্য, আর মাঝখানে হচ্ছে অব্যয় বসবে, ব্যাস বাক্যের মাঝখানে অব্যয় বসবে। তাহলে আমরা বসাই মা, অব্যয় বসালে অব্যয়ের মধ্যে ও আসবে, মা ও বাবা। তাহলে কি সমাস? সমাসের না দ্বন্দ্ব সমাস, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা বুঝতে পারছি এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন ধরো আমরা একটা উদাহরণ দিই, দম্পতি। এটা যদি আমরা সমাস বা ব্যাস বাক্য গঠন করি, দেখো প্রথমে আমাদের একটা পদ নিতে হবে, পরে আরেকটা পদ নিতে হবে, মাঝখানে অব্যয় যোগ করতে হবে। যেমন ধরো একটা পদ নেই, দম ও পতি, তাহলে এটা কি সমাস হয়েছে? দন্ত সমাস। এভাবে আমাদের করতে হবে। আরেকটা উদাহরণ আমরা যদি নেই, তোমার যদি পরীক্ষায় ব্যতিক্রম করতে চাই, তোমাদের হয়তো ব্যাস বাক্যটাও দিয়ে দিতে পারে। যেমন ব্যাস বাক্য দিয়ে আমরা একটা ব্যাস বাক্য দিয়ে করি, যেমন দেওয়া থাকলো হত ও আহত, দুইটা কি আছে? দুইটা হচ্ছে একটা পূর্বপদ আছে এবং পরপদ আছে, কিন্তু দুটোটাই হচ্ছে বিশেষ্য, মাঝখানে অব্যয় আছে, মাঝখানে অব্যয়ের মধ্যে ও আছে। তাহলে এটা আমরা যদি সমস্ত পদ গঠন করি, তাহলে কি হবে? অব্যয়টা বিলুপ্ত হয়ে যাবে, দুইটা পদই প্রাধান্য থাকবে। তাহলে হত এবং আহত মিলে কি হয়? হতাহত। কি সমাস? দ্বন্দ্ব সমাস। আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, যে এখানে যদি প্রশ্নের মধ্যে যদি সমস্ত পদ দেওয়া থাকে, তাহলে আমরা সমস্ত পদ লিখবো না। এই জায়গায় সমস্ত পদ না লিখে আমরা এখানে লিখবো প্রদত্ত পদ। এখানে আমরা লিখবো প্রদত্ত পদ, এখানে প্রদত্ত পদ আমরা লিখবো। আর এখানে যদি ব্যাস বাক্য দিয়ে থাকে, তাহলে আমরা লিখবো প্রদত্ত ব্যাস বাক্য। আর এখানে যদি সমাসের নাম দেওয়া থাকবে না, এগুলো দেওয়া থাকলে আমরা এগুলোর প্রদত্ত পদ বা প্রদত্ত বাক্য লিখে করব। তাহলে আমাদের দ্বন্দ্ব সমাস গঠন করা হয়ে যাবে। এখন আর এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রধান, শুধু দ্বন্দ্ব সমাসকে আরো কিভাবে আরো কয়েকটি প্রক্রিয়ায় ভাগ করা যায়। একটার নাম হচ্ছে একশেষ দন্ত। আমরা লিখি একশেষ দন্ত। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাজের মেইন। এর বাইরেও ব্যতিক্রম আছে, যেমন একশেষ দন্ত, সমাজ। একশেষ দ্বন্দ্ব সমাস
একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস কি? একটা ব্যতিক্রম দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আমরা, আমরা দ্বন্দ্ব সমাসের নিয়ম অনুযায়ী কি? নিয়ম অনুযায়ী এখানে সবগুলো পদ বিশেষ্য থাকবে। এখানে আমরা, আমরা তো আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ, কিন্তু আমরা যদি দেখি যে আমরা শব্দটাকে আমরা যদি ভাঙি তাহলে আমি, সে এবং তুমি এইগুলো শব্দ আসে। আমি, তুমি, সে এই শব্দগুলো আমরা দেখতে পাই। তাহলে এগুলো আমরা ভাঙি, আমি, তুমি ও সে। এখানে দেখো আমি, তুমি ও সে কিভাবে লিখছি? আমি লিখছি আগে, তারপর তোমাকে লিখছি, তারপর ওকে লিখছি, মানে সে তাকে, সে তাকে লিখছি, মানে দূরে লিখছি, মানে প্রথম থেকে দূরে গেছে শব্দগুলো, প্রথম থেকে, দুঃখিত, শব্দগুলো এভাবে হবে। সে, তুমি, আমি। সে, তুমি ও আমি শব্দগুলো এভাবে হবে। আগে আগে সে বসবে, তারপর তুমি বসবে, তারপর আমি বসবে, মানে দূর থেকে কাছে আসতেছে। দূর থেকে কাছে আসলে আমরা একটা সূত্র ইউজ করতে পারি একশেষ দ্বন্দ্বের মধ্যে, এটা হচ্ছে 3, 2, 1। মানে 3 হচ্ছে দূরের সংখ্যা, মানে 3 দূরের সংখ্যা আগে বসবে, দূরের শব্দটা পদটা আগে বসবে, তারপর একটু কাছেরটা মানে 2, তারপর একবারে কাছেরটা যেমন আমি, এভাবে বসবে হচ্ছে। এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। আবার যদি আমরা আরেকটা উদাহরণ দিই, তোমরা, তোমরা, তোমরা যদি আমরা গঠন করি, এখানে কিন্তু আমি নেই, আমি নেই, তার মানে আমি এখানে থাকবে না, আমি থাকবে না, তুমি আছো এবং সে আছে। আমাদের সূত্র অনুযায়ী দূরেরটা আগে বসবে। দূরেরটা আগে মানে কি? সে ও তুমি। এটা হচ্ছে একশেষ দন্ত, বিকল্প দন্ত সমাস এক প্রকার। আরেক প্রকার দন্ত সমাস আছে, সেটা হচ্ছে অলুক দন্ত সমাস। অলুক দন্ত সমাস, অলুক দন্ত সমাস। অলুক দন্ত সমাস কি? আমরা একটা উদাহরণ দিই অলুক দন্ত সমাসে। জলে স্থলে, একটা শব্দ লিখছি আমি, জলে স্থলে, জলে স্থলে। এখানে দেখো, এটা যদি আমরা বেশ বাক্য গঠন করি তাহলে এটা কোনো পরিবর্তন আমরা আনতে পারি। জল ও স্থলে, এটা কি হয়? এটা কোনো বেশ বাক্য হয়? জল ও স্থলে দুটাকে আলাদা করে ফেলছি, দুটা বেশ বাক্য হয় না। জলে স্থলে, যেই দন্ত সমাসে কোনো পদের বিলুপ্ত ঘটে না, কোনো পদ বিলুপ্ত ঘটে না, মানে অব্যয়, কোনো অব্যয় এখানে থাকে না, অব্যয় থাকে না, সেই সমাজকে আমরা অলুক দন্ত সমাস বলে থাকি। মানে ব্যাস বাক্যে কোনো, ব্যাস বাক্য থেকে সমস্ত পদ গঠন করার ফলে কোনো বাক্যে পরিবর্তন ঘটে না, কোনো বিলুপ্ত ঘটে না, বাক্য বিলুপ্ত ঘটে না, তাকে আমরা অলুক দন্ত সমাস বলে থাকি। আরেকটা উদাহরণ আমরা যদি দিই, উদাহরণ দিই আমরা, দুধ, দুধ ভাত। দুধ ভাত, এটাকে আমরা গঠন করলে কোনো পরিবর্তন করতে পারি না। এটা হচ্ছে অলুক দন্ত সমাসের উদাহরণ। আরেক প্রকার দন্ত সমাস আছে, সেটা আমরা সবাই জানি, বহুপদী দন্ত সমাস। বহু ও বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস, এই সমাসে হচ্ছে পদগুলো অনেকগুলো পদ থাকবে। যেমন আমরা উদাহরণ দিই, খুব কমন একটা উদাহরণ, সাহেব বিবি গোলাম। সাহেব বিবি গোলাম একটা কমন উদাহরণ। এই উদাহরণটা আমাদের পরীক্ষায় আসে।
বলা হয় যদি সাহেব বিবি গোলাম কোন সমাস, তাহলে যদি অপশনে দেওয়া থাকে শুধু দন্ত সমাস তাহলে আমরা দন্ত সমাস দাগাবো। কিন্তু যদি অপশনে আমাদের যদি পাই বহুপদী দন্ত সমাস, আবার অলুক দন্ত সমাস, আবার আবার দেওয়া আরেক প্রকার দন্ত সমাস হচ্ছে এক শেষ দন্ত সমাস, এইগুলো যদি থাকে তাহলে আমরা দাগাবো বহুপদী দন্ত সমাস, সাহেব বিবি গোলাম। এই ছিল আজকে দন্ত সমাসের বিস্তারিত ক্লাস। দন্ত সমাস সম্পর্কে আমরা খুব হয়তো ভালো ধারণা পেয়েছি। আমরা পরবর্তী ক্লাসে কর্মধারী সমাস সম্পর্কে আলোচনা করব এবং তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা আলোচনা করব বিভক্তি সহ। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের জন্য সবাইকে ধন্যবাদ।